এই হ্যালো নাজমা। এই কালকে যে তুমি আমার সঙ্গে ওইটা করলে, তো তোমার হাজবেন্ড কি এটা জেনে গেছে নাকি? আমি কিছুটা জানতে পারলাম। বিষয়টা আসলে কি অবস্থা হলো না হলো, আমার তো টেনশনে মাথা পাগল হয়ে যাচ্ছে। বলো তো কি করা যায়? আমি এসব কিছু জানি না। আপনি যা করলেন না, হ্যাঁ, আমি আমার আর জীবনটা রাখতে ইচ্ছে করছে না। কারণ গোপনে গোপনে আর কতদিন? এর আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, সেটাও তুমি আমাকে লিবারেশন করালে হাসপাতালে গোপনে। যাই হোক, একরকম গেল। আমি আমার হাজবেন্ডের কাছে বা ফ্যামিলির কাছে কোনো রকম ভাবে থানায় পানাই করে মানিয়ে নিলাম। কিন্তু স্যার, এখন কি করব? এই যে গতকালকের যে বিষয়টা, আমি যে আপনার ওখানে গেলাম, আপনি যা করলেন, আসলে এটা সাইড থেকে কিছু মানুষ এটা আমাদের ফলো করছিল বেশ কিছুদিন ধরে। এখন তারাই বলছে কি, কে বলছে এটা তো আর আমি সঠিক জানি না। জানলে তো আমি মানে নিজেকে সজাগ রাখতাম যে যাতে এইভাবে আর না হয়। কিন্তু কি এখন কি করা যায় বলো? আমার হাজবেন্ড তো আমার উপরে খুব সন্দেহবশত কিছু কিছু ঝাড়ি মারছে। আহ অনেক রাগারাগি করছে, আমাকে রাখবে না, আমার সঙ্গে আর সংসার করবে না, নানান রকম কথা শোনাচ্ছে। এখন কি হবে এটা আমি আসলে আমি জানি না এটা কি হবে। আর আমার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের দায়িত্বটা আমার নিতে হবে। আরে বাবা, দায়িত্বটা না হয় আমি নিয়েই নিলাম, কিন্তু সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে, আহ, আমারও পরিবার আছে, তোমারও পরিবার আছে। এখন তোমার হাজবেন্ডের হাত থেকে তোমাকে বাঁচার জন্য কোন একটা উপায় বের করো। আর আমার ফ্যামিলিতে জানলে তো আমারও অবশ্যই একটু প্রেশার আসবে। তো আমারটা জানার সম্ভাবনা নাই, কিন্তু তুমি তোমার সাইডটা একটু যেভাবেই হোক তোমার হাজবেন্ডকে একটু মানায় নাও। শোনো, ওকে যদি আমি মানাতে যাই না, তাহলে আমার অনেক দিন সময় লাগবে। এত সহজে ওকে মানানো যাবে না। কারণ তোমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আমি ওকে অনেকদিন ফাঁকি মারছি, ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিছি, ওকে আদর যত্ন কমিয়ে দিছি। আমার একটা মন যেটা দুজনকে ভাগাভাগি করে দিয়েছিলাম। কারণ তোমার প্রতি আমার মনটা অর্ধেক ছুটে যায়। তুমি যেখানে যখন খুশি আমাকে ডাকো, আমি সেখানেই চলে যাই। আবার আহ ওকে যদি এদিকে আবার আমার স্ত্রীর দায়িত্ব হিসাবে সামলাতে হয়, তখন আর আমি পেরে উঠি না। কারণ ও তো কম হ্যান্ডসাম না। এখন আমি বলছিলাম কি, যে তুমি না হয় বেশ কিছুদিন আমাকে ডাকাডাকি বাদ দাও, তাহলে আমি আমার হাজবেন্ডকে আস্তে আস্তে সে পূর্বের মতো ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তার সাথে জীবনযাপন করার মতো একটা পরিবেশ তৈরি করি। তারপরে না হয় তোমাকে দেখা যাবে। এমন তো অবস্থায় তুমি আমাকে ফোন দিও না বা ডাকাডাকি করো না। কারণ আমি একলা হয়ে এই দুইজন ভেড়ার পাঠার মতো মানুষকে আমি ট্যাকেল দিতে পারি না। বুঝছো বস? এটা একটু মাথায় রাখো। তাছাড়া আর আমার পরনে নেই, আর না হলে আমার এর ঘর ছাড়তে হবে। কোনটা করবো বলো? এখন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করবা, কারণ মান সম্মানের চেয়ে তো আর বড় কিছু নাই। আর জীবনে মান সম্মান বজায় রেখে অনেক কিছু করা সম্ভব। একটু সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে দুজনেরই। ঠিক আছে, আমি ধৈর্য ধরলাম। আমি তোমাকে আর ফোন টোন দিব না বা ডাকাডাকিও করবো না যখন তখন। সময় অসময় কখনোই না, প্রশ্নই ওঠে না। তুমি সুন্দরভাবে তোমার হাজবেন্ডকে, মানে সেই পূর্বে নতুন বউয়ের অবস্থানে চলে যাবা। সেখানে এরকম ভাববা যে আমার যেন নতুন বিয়ে হয়েছে। তোমার একটা বাচ্চা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি ভাববা যে আমার এখন নতুন বিয়ে হয়েছে। ঠিক এই মনোভাব নিয়ে তোমার হাজবেন্ডকে দারুণ ভাবে, মানে স্ত্রীর মর্যাদা, আসলে স্বামীর মর্যাদা, এই দুজনের কাছে এটা থাকতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করো। তাকে আদর যত্নে ভরিয়ে দাও। তার মন খুশি রাখো। তার কোনো কথায় অবাধ্য হইও না। হ্যাঁ? সামাজিক নিয়ম কানুন সবকিছু পর্দার সহিত মেনে চলো। তাহলে কি হবে? সেই আবার পূর্বের ন্যায় তোমরা ২ জন ওতপ্রোতভাবে জড়িয়ে যাবা। জীবনযাপনে ভালোবাসার মায়ায় বন্ধনে আটকে যাবা। তখন আর কোনো সন্দেহ মাইন্ড থাকবে না। এখন শুরুতে হয়তো একটু কষ্ট হবে, তারপরেও একটু মানায় নেওয়ার চেষ্টা করো। তো ঠিক আছে?
এটাই করো। তাছাড়া আর কি বলবো, আমি তো আর তোমাকে কখনো ফোন দিচ্ছি না এত সহজে। বুঝতে পারছো? রে জনাব, হা, এত সহজেই? আচ্ছা, বলো তো দেন, আমি কি থাকতে পারবো? হ্যাঁ, মনে হয় তো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো, আমার কষ্ট হবে না বুঝি? বলো, কষ্ট হবে না? হ্যাঁ। কষ্ট আর কি তোমার একা হবে? কষ্ট আমার হবে না? আমারও তো অনেক কষ্ট হবে। কি আর করার, এটা দুজনকে মেনে মানে চলতে হবে আগামী দিনগুলো। তারপরে সময় সাপেক্ষে আবার পূর্বের অবস্থায় দুজনে ফিরে আসবো। তখন আর কোনো এত সন্দেহ থাকবে না, কোনো মানুষজন বুঝবে না, তোমার হাজবেন্ডও বুঝবে না। আমাদের জন্য এটাই তো ভালো। আর খুব যদি মনে চাই থাকতে না পারি, তখন কি করব না করব সেটা তুমি যদি চাও, তাহলে হয়তো সময় সাপেক্ষে খুব সাবধানতার সহিত হবে। সমস্যা কি? ওরে বস, এইটা আমি পারবো না মনে হয়। তুমি ছেলে মানুষ, তুমি পারতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এত ধৈর্য আমার হবে। আমি ১ সপ্তাহ গেলেই হয়তো আর থাকতে পারবো না। আমি কিন্তু অবশ্যই তোমাকে ফোন করব জানাব। তখন কিন্তু তুমি কোনো রাগারাগি করতে পারবা না, আমাকে এত বোঝানোর চেষ্টা করবা না। আস্তে করে গোপনে হয়তো যেকোনো জায়গায় তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়াইতে বা যাব, সবই হবে। কিন্তু একবারে লং টাইমের জন্য আমি স্টপ হইতে পারবো না। এটা আমার দ্বারা মনে হয় সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তখনকারটা তখন দেখা যাবে। তুমি যখন সময় হবে তোমার ফ্যামিলিকে সামলিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করো, তারপরে এক সময় করে টুক করে দুজনে একটা টাইম একটা জায়গায় যায় একটা টাইম পাস করে আসবো। কেমন? এর চেয়ে বেশি আর কিছু চাচ্ছি না। আরো দেরি আছে পূর্বের মতো অবস্থানে ফিরে যেতে। এখন ছোট্টর পর একটা সময় নেব, বুঝছো? আর শোনো জনাব, আমাকে দূরে সরানোর ইয়া করে তুমি এই ফাঁকে আবার অন্য কারোর সাথে ইটিস পিটিস করো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কথাটা মাথায় রেখো, বুঝছো? আরে পাগলি, এতদিনে কি আমার উপরে তোমার এইটুকু বিশ্বাস অর্জন করছো? হাহ, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। মানুষকে বিশ্বাস করতে হয়, কারণ এই বিশ্বাসের উপরে সারা দুনিয়াটা চলে। আমার উপরে বিশ্বাস রাখো। আচ্ছা বলো তো, তুমি কি আমার মধ্যে এরকম কোনো কিছু দেখছো বা পাইছো কোনোদিন, যে আমি শুধু তোমার প্রতি এতটুকু আগায় গেছি? আর কি কোনো কিছু পাইছো? আর না রে বাবা, আমি তোমাকে এমনিই বললাম, তুমি কি মাইন্ড করছো? মাইন্ড করো না সোনা, এটাতে মনে করার কিছু না। আমি তাই বলছি আর কি, কারণ কি, যদিও আমার হাজবেন্ড আছে, তারপরও আমি তো তোমাকে যথেষ্ট ভালোবাসি, তাই না? সেই জায়গা থেকে বলছি, আসলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কারোর ভাগ দেব না। এই জন্য আমার ভিতর থেকে কথাটা বের হলো। যাই হোক, মনে কিছু নিও না। আর অনেক কথাই হলো, ওর বাসায় আসার টাইম হয়ে আসতেছে। তো ঠিক আছে স্যার, রাখি এখন ফোনটা। আবার পরে না হয় কোনো এক সময় সময় পেলে কথা হবে। ওকে। ঠিক আছে, তা রাখো। আর শোনো, নিজের যত্ন নিও, কোনো টেনশন করিও না। আর আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবা। আমি আসলে কি বলতে চাইছি বুঝতে পারছো? তোমার হাজবেন্ডকে অনেক আদর করবা। হুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবা। এই যে কলিজার ভাই, আপনাকেই বলছি, চলে যান কেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। চলে যান। হ্যালো। হ্যাঁ, বলো। কেমন আছেন শাশুড়ি আম্মা? ভালো নেই রে বাবা। কেন, কি হয়েছে? আপনিও কি আপনার মেয়ের মতো অসুস্থ হয়ে গেলেন নাকি? না রে বাবা, কি আর বলবো তোমারে, তুমি জামাই মানুষ। মানে তোমার শ্বশুর তো অনেকদিন হলো বিদেশ গেছে, সে বাড়ি আসে না। আর একা একা এভাবে ভালো লাগে না, এই জন্য আর কি বলছি। বোঝো না ব্যাপারটা তুমি? ও, তাই নাকি? হায়, তা তুমি কেমন আছো বাবা? আমার কথা আর কি বলবো, আমি তো খুব একটা ভালো নেই। আপনার মেয়ে কি আমারে সুখী রাখছে? সে তো কোনো কিছুতেই আমার সঙ্গে মানে আমাকে সুখী করতে পারে না, বোঝেন না? এমন মেয়ে দিয়েছেন, সব সময় ওর অসুখ বিসুখ এটা সেটা হয়েই থাকে। তাছাড়া একটা পুরুষ মানুষের কত রকম চাহিদা থাকে। শুধু খাওয়া দাওয়া আর বিলাসিতা করলে কি হয়? মানে আমার যে একটা সুখ শান্তির ব্যাপার আছে,
সে তো কখনোই এটা আমাকে পূরণ করতে পারে না। এই জন্য আর কি আমিও অসুখী। তো চিন্তা ভাবনা করতেছি আপনার মেয়েরে আমার রাখা মনে হয় হবে না। আপনাদের সঙ্গে তো কখনো দুর্ব্যবহার করিনি। কে রে বাবা, এরকম কথা বলছো কেন তুমি? আমার মেয়ে আবার তোমার কি করলো? ওর সাময়িক সময়ের জন্য একটু অসুস্থ, অসুবিধা হয়েছে, এটা আমি চিকিৎসা করায় দিলে ঠিক হয়ে যাবে। তারপরে তোমার আর কোনো কিছু করা লাগবে না। আর তুমি এক কাজ করো তো, তুমি আমার বাসায় আসো তো একটু। না, আমি আপনার বাসায়ও যাব না। মন মানসিকতা একদম আমার ভালো নেই। চিন্তা ভাবনা করছি আপনার মেয়েরে রাখা হবে না, আমাকে একটা বিয়ে করতে হবে। এইভাবে কি জীবন চলে আপনি বলেন? আমি তোমারে যেটা বলছি তুমি শোনো। তোমার বিয়ে শাদী করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমার মেয়ে অসুস্থ হয়েছে, ওর জন্য চিকিৎসা আছে, আমি চিকিৎসা করাবো। ততক্ষণে তুমি একটু আমার বাসায় আসো তো, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আপনার বাসায় গেলে আমার কি এমন লাভ হবে যে আপনার এত প্রয়োজন? কি এমন প্রয়োজন পড়ছে আপনারে? আমাকে দিয়ে কি করাবেন, কি করবেন আপনি? শোনো, আমি যে কথাটা তোমাকে আসলে বলতে চাচ্ছি না, লজ্জাও লাগে, তবুও না বলেও পারছি না। আমার মনে হয় কি জানো, তোমার শ্বশুর মনে হয় বিদেশ বাড়িতে কোনো বিয়ে শাদী করে বসছে অন্য মেয়ের সঙ্গে, তা না হলে এতগুলো বছর হয়ে গেল সে বাড়ি আসার খবর নেয় না। আর এর মাঝখানে তুমিও তো বোঝো, আমিও তো তোমার মতো একই পরিস্থিতি। মানে আমার মেয়েটাও অসুস্থ, এদিকে তুমিও অসুখী হয়ে আছো। মানে তোমার কোনো চাহিদা সে পূরণ করতে পারছে না। আর তোমার মতো আমারও এই একই অবস্থা। দেখো, তোমার শ্বশুর বাড়ি নেই অনেক দিন হলো। তো আমিও তো অনেক দিন তোমার মতো এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আমি মেয়ে মানুষ দেখে কাউরে কিছু বলতে পারি না, তাই পার্থক্যটা এইটুকু। তা তুমি যদি আমার বাড়ি আসতে, তোমারও লাভ হতো, আমারও লাভ হতো। নাকি আরো ভেঙে চুরে তোমাকে বলতে হবে? শাশুড়ি আম্মা, আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না। তার মানে কি, আমি আপনার বাড়ি গেলে আপনার কি লাভ হবে আর আমারই বা কি লাভ হবে? মানে একটু বুঝায় বলেন তো, তা না হলে আমি অযথা আপনার বাড়ি যাব কেন? আমি যে রাগ করছি এই রাগ আমি বহাল রাখবো। কারণ দেখেন, এই দিনের পর দিন আমি একটা ছেলে মানুষ হয়ে এইভাবে মানে কষ্ট করে থাকতে পারবো না, বুঝছেন? আমার একটা ব্যবস্থা করতে হবে। পাগল ছেলে, কিচ্ছু বোঝে না। আমি তোমারে এতক্ষণ ধরে কি বুঝালাম? এই শোনো, তোমার পাশে কি কোনো লোকজন আছে নাকি? আমাদের কথা কি শুনছে না তো? না না, আমার পাশে কোনো লোকজন নেই, আমি একদম নিরিবিলি একা কথা বলছি আপনার সঙ্গে। তো বলুন, কি আপনার বাসায় গেলে আমার জন্য কি রাখবেন, কি ব্যবস্থা করবেন বলুন দেখি শুনি। আরে ধ্যাত, তুমি আসো তো আমার বাসায়। তুমি কালকেই চলে আসো, তোমার ব্যবস্থা আমি করছি। তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে রাখছি, তুমি বোঝো না? আসো আসো। কারণ দেখো, আমারও তো লাগবে। কারণ তোমার শ্বশুর তো অনেক দিন হলো বাড়িতে নেই। এইটা কি তুমি বোঝো না? আমারও তো লাগবে। তুমি আসো, তারপরে হবে। আর তুমিও তো অনেকদিন উপবাস আছো। কারণ আমার মেয়ে যেহেতু তোমার ঠিকঠাক মতো চাহিদা পূরণ করতে পারে না, তুমি তো বুঝোই। তো তোমারও হলো, আমারও বেশ হতো না হয়। তোমাকে দিয়ে আমি এটা সারতাম। আর না হলে তুমি যদি আমাকে না চাও, অন্য কাউকে চাও, আমি সে ব্যবস্থাও করবো। তবুও তুমি আমার মেয়েকে মানে ছেড়ে যাও না কোথাও। আমি চাইছি মেয়েও সুখী থাক, আমিও সুখী থাকবো। আর তোমাকে দিয়েই আমি না হয় সবকিছু করবো। এইরকম হলে তো ভালোই হয়। কারণ এক ঢিলে দুই পাখি। আমি চাই কি জানেন, যে এইভাবে যদি আপনার মেয়ে অসুস্থ থাকেই অনেক দিন, মানে দিনের পর দিন, সমস্যা নেই, তাহলে যদি আপনি আমার ওর গ্যাপটা পূরণ করে দেন। আর জানেন, আমি এটা আপনাকে ভাবছি, যদিও আপনার শাশুড়ি, তারপরেও আপনাকে আমি কোনোদিন এটা বলার সাহস পাইনি। কারণ আপনি যখন ওই যে বাথরুমে গোসল করতে যাইতেন না, হ্যাঁ হ্যাঁ। মানে আমি উঁকি মেরে আপনার গোসল করাও দেখছি। মানে আপনার পুরা ফিগারটা দেখে না, আমিও মনে মনে খুব পাগল হয়েছিলাম। ও তাই নাকি? আচ্ছা, তারপর? কারণ আপনার মেয়ে তো এটাই আপনার বড় মেয়ে, আপনারও যে খুব একটা বয়স তা তো না। মানে আপনিও ধরতে গেলে ইয়াং। তো এরকম বয়সে মানে আপনার ওই শুরুর চেহারাটা দেখে আমিও খুব মুগ্ধ। তো আপনি যদি এরকম বলেন তাহলে তো আপনাকে হুম, আমার তো আর কোনো টেনশনই নেই। আমি ঠিক আছে, আমি কালকেই কিন্তু আসবো। তোমার সাথে কথা বলতে গিয়ে আমার তো মনে হচ্ছে এখনই লাগবে। তুমি কি কালকে শিওর আসছো?
নাকি অযথা মিথ্যা কথা বলছো? মিথ্যা বলো না। অবশ্যই কিন্তু কালকে তুমি আসবা, কারণ তোমার সাথে এই রসিকতা কথা বলতে গিয়ে দেখো আমার কিন্তু নদী ফিরে যাচ্ছে। বুঝতেই তো পারছো, মনে হচ্ছে এখনই আমার লাগবে। কারণ আমি অনেক দিন আসলে এরকম কোনো স্বাদ পাই না তো। মানে নদীতে জোয়ার উঠছে, বুঝছো? বোঝো না এটা? তাহলে তো তোমাকে আহ মানে সোনা পাখি, সোনা পাখি বলে ডাকবো এখন থেকে। তো ঠিক আছে সোনা পাখি। হুম। আমি কিন্তু সত্যি কালকে আসছি। আমাকে নিরাশ করো না কিন্তু। ঠিক আছে, আর এই কথা যেন কেউ না বোঝে। না, হা হা রে জান পাখি, এই কথা কি আর কাউকে বলা যায়? আমারও তো এই একই কথা। তোমার আমার এই সম্পর্কটা যেন কেউ বুঝতে না পারে, বুঝছো? আর শোনো, মানে তোমাকে আসলে আমি যে কাছে এভাবে পাবো আমি ভাবতেই পারছি না। আমার কাছে কেমন যেন একটা স্বপ্নের মধ্যেও মনে হচ্ছে। আর ওর অসুখ যতদিন না ভালো হয় অতদিন তোমার আমার এরকম চলবে। কি তুমি এর মধ্যে কোনো আপত্তি করো না? আমাকে তুমি যদি একটাবার মানে আমার মাঠে খেলো না, তাহলে কিন্তু তোমার খুব ভালো লাগবে, বুঝছো? মানে তুমি এই সাপ পেয়ে গেলে তখন আবার মেয়েকে ভুলে যেও না কিন্তু। বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি তোমাকে? হ্যাঁ। যাক বাবা, ভালোই হলো। আমার মেশিনটা তো অনেকদিন পড়ে আছে, জং ধরে যাওয়ার অপক্রম। হ্যাঁ, মনে হচ্ছে মেশিনটা মরিচা ধরে গেছে। যাই হোক, মরিচা ছুটাবো। আর আচ্ছা, আপনারা তো মেশিনটা অনেকদিন ব্যবহার হয় না, মানে একদম মরিচা পড়ে গেছে। আমি তাহলে কালকে যাই আগে ঘষাঘষি করে মানে মরিচাটা ছুটাই দেব। তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, কি জান পাখি? তো হোমার কথা শুনে আমার গা শিরশির করছে, জানো? মানে আমার খুবই ভালো লাগছে, কেমন যেন একটা দারুণ সুন্দর একটা অনুভূতি আমার ভিতরে প্রকাশ করছে। তুমি মনে হচ্ছে এখন আসলেই ভালো হতো। মানে আমি যে আসলে এইভাবে তোমাকে পাবো আর আমি এটা কল্পনা করতে পারছি না, জানো? তাহলে কিন্তু কালকে খেলা হবে। তোমার কোনো চাহিদাই আমি অপূরণ রাখবো না, সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করব, যাতে তুমিও সুখী হও, আমিও সুখী হই। কারণ তোমারও যে যন্ত্রণা তোমার মধ্যে বইছে, আমারও ঠিক ওই একই রকম। এটা দুজনের যদি মিটে যায় তাহলে তো ভালোই হয়, কারো কোথাও যাওয়া লাগবে না। আর এটা আসলে আমি মনে মনে ভাবছি আমার খুবই লাগবে, বুঝছো? আমি কালকে দারুণভাবে সেজে গুজে থাকবো তোমার জন্য। তুমি আসলেই বুঝতে পারবা। হ্যাঁ। এত বড় মেশিনটা আপনি আবার চালাইতে পারবেন তো? হ্যাঁ, দেখবো নে কত বড় মেশিন আপনার। হ্যাঁ, তোমার যে মেশিন, হ্যাঁ, দেখবো নে কত একবারে চালাইতে পারো তুমি। দেখা যাবে না, তুমি পারলেই হয়। তুমি বোঝো না, আমারও এরকম মেশিনই লাগবে, যে মেশিন মানে খুব বেশি বেশি করে চলে। এইরকম মেশিনই আমার লাগবে, তা না হলে তো আমারও হবে না, বুঝছো? তুমি কত পারো সেটাই আমি দেখব। তারপরে তোমারও হলো, আমারও হলো। আরে আমার মাঠে খেলতে তোমার খুব ভালো লাগবে। প্রতিদিন আমার মাঠে তোমার খেলতে মন চাইবে, বুঝছো? আর আমারও ভালো লাগবে, কারণ অনেকদিন তো এরকম এই মাঠে খেলাধুলা হয় না, পতিত পড়ে আছে, বুঝছো? তুমি আসো আগে। আর শোনো, তোমার কথা শুনলে না আমার ক্রমেই যেন ভালো লাগছে, যতই বলছি ততই ভালো লাগছে। না জানি মাঠে খেলতে নামলে কি হবে। এটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আগে আসো, কালকে কিন্তু মিস করো না। আর শোনো, এই কথা যেন কেউ বুঝতে না পারে। আমার মেয়ে তোমার বাড়িতেই থাক, আর তুমি শুধু চলে আসো, আমার বাড়িটা ফাঁকা আছে, ভালোই জমবে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আরে ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু তাহলে শাশুড়ি আম্মা কালকে ঠিক চলে আসব। তো রেডি হয়ে থাকবেন, হ্যাঁ? এসে যেন আপনার ওই মাঠে আমি মানে খেলতে পারি। বুঝতেই তো পারছেন, হ্যাঁ? আর এটা যেন কেউ না বুঝতে পারে, একটু বাড়িটা ফাঁকা রাখবেন। আরে ওই মাঠে প্রত্যেক দিন খেলা হবে। আর
আমি যে কেমন প্লেয়ার এটা আপনি বুঝতে পারবেন। এই প্লেয়ার গোল না করে ছাড়ে না। হুম, এটা মাথায় রাখবেন। দেখবো না তুমিও কয়টা গোল করতে পারো, কত মিনিটে কয়টা গোল করতে পারো, এটা আমিও দেখে নেব। হুম। বেশি বাহাদুরি করো না। আমি কিন্তু ঠিক খেলার মাঠে থেকে তোমার কাছ থেকে গোল কয়টা করতে পারো এইটা বুঝে নেব। তারপরে তোমার বাহাদুরি আমি দেখব। বুঝছো? হুম। আচ্ছা ঠিক আছে, তো রাখতেছি, আসো। কালকে আবার হবে, হ্যাঁ? ওকে। ঠিক আছে, তাই হবে। হ্যালো, বাবা বলছো? হ্যাঁ রে মা, কি হয়েছে তোমার, বলো। আব্বা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার পাশে কি আমার মা বা অন্য কোনো লোকজন আছে নাকি? তুমি একটু নিরিবিলি একটা জায়গায় আসো তো। কে রে বাবা, আমি তো নিরিবিলি জায়গায় আছি। তুমি বলো, আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। কি হয়েছে তোমার? শোনো আব্বা, আমি যে তোমার মেয়ে, তুমি আমার জন্য কি দায়িত্বটা পালন করতেছ? হ্যাঁ? আমার হাজবেন্ডের তুমি বিদেশ পাঠায় দিছো। আজ একটা বছর হয়ে গেল। তুমি কি আমার খোঁজ খবর রাখো আমি কি হালে আছি কি না আছি? কে রে মা, এইরকম কথা বলো কেন তুমি? আমি তো তোমার খোঁজ খবর মাঝে মধ্যে রাখি। নতুন করে আবার তোমার কি হলো বলো। এইটাও বলা লাগবে? আর শোনো বাবা, আমি তোমার ফাঁকে আসতে গেছি এই জন্যে আমি একটু গোপন কথা বলবো তোমার সাথে। যে কথাটা স্বাস্থ্য ভাই থাকলেও বলতাম, নিজের ভাই থাকলেও বলতাম, কেউই নেই, আমি কাকে বলবো আবার এই কথাটা? আমার স্বামী, তুমি বিদেশ পাঠাইছো, আমার স্বামীরে নিয়ে এসে দাও। আমার লাগবে ওসব, আমি বুঝি না। তুই বোঝো না? আমি তোমার জোয়ান মধ্যে একটা মেয়ে। আমার স্বামী ছাড়া এইভাবে এক এক বছর 2 বছর থাকা সম্ভব? তাও আমি নিজে কন্ট্রোল করে রাখছি। এখন আর আমি পারতেছি নি ওইসব বন্যতি বাদ দিয়ে। তুমি আসবা কি কাদের সাথে আমাদের দিবা আমি ওইসব জানি নে। আমার ব্যবস্থা করো তুমি। মোর জ্বালা, আবার কি বলো তুমি? আচ্ছা, তোমার একটা কন্যা সন্তান হয়েছে, আবার এখন যদি তোমারে আমি ওই ঘরের থেকে নিয়ে এসে অন্য জায়গায় দিই, তাহলে এটা মান ইজ্জতের প্রশ্ন না? আমার জামাইটা সে বিদেশ গেছে তোমার সুখের জন্যই গেছে। একটু ধৈর্য ধরো, কত মেয়ে ছেলের স্বামী বিদেশ যায় না। তুমি এত অধৈর্য হও কেন? আর আমি বা তোমার জন্য এই মুহূর্তে কি করতে পারবো তুমিই বলো। ও, কিছু করতে পারবা না মানে? এখন এই কথা বললেই হলো? আমি এত শত বুঝিনি বাবা। তুমি মারে বলে, আমার বাড়ি আসার কথা বলে 7 দিনের ছুটি নিয়ে আসো মায়ের কাছ থেকে, বলো যে আমি 7 দিন বাড়ি আসবো না। তুমি আইসো আগে আমার কাছে, 7টা দিন থাকবা। তুমি কি করতে পারবা না পারবা সেটা আমি দেখবা নে। বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, তো আমি এইটা তো বুঝলাম না যে আমি যাই তোমার কি উপকার করতে পারবো। তোমার স্বামী কাছে নেই, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি বাপ হয়ে তোমার কাছে যাই তোমার আবার কি উপকার করতে পারবো? আমি কি তোমার কি কোনো কিছু আশা পূরণ করতে পারি? আমি তোমার বাপ না? ওরে বাবা, ওইসব কথা বললেই হবে? হ্যাঁ, বাপ হয়েছে। শোনো, আমার চোখে এখন পৃথিবীর সব সমান। আমার লাগবেই। এখন তুমি কি করে দেবা না দেবা, ওই কার দিয়ে দেবা না কি করবা ওই আমি জানিনি। তুমি আসো, তুমিই আমাকে দেবা, আমি তোমার তোমার তাই নেব। আমার খুবই লাগবে। হ্যাঁ, জবর একখান বাপ হয়েছে। স্বামীরে বিদেশ পাঠাই দিয়ে আমারে একা করে রাখে আর আমি যন্ত্রণায় এখন দিনকাল কাটাচ্ছি, তাই হয় নাকি? ও এর জন্য তুমি যাই, আর এই গ্যাপ তোমারই পূরণ করতে হবে। ওসব ভুনিতে বাদ দিয়ে আমার বাসায় আসো তুমি। তারপরে তোমারে দেখতেছি আমি। বাবা রে, একটু ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলো। না হলো আমি তো তোমার বাবা, তাই না? আর তুমি যেটা বলতেছো এটা কি মানুষের সামনে বলা যায়? তুমিই বলো। আমি তোমার এই স্বামীর গ্যাপ বাপ হয়ে কি করে পূরণ করি? এইটা তোমার মাথায় আসলো না, আর এটা কি আদৌ সম্ভব? তুমি বলো। এর চেয়ে তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধব পাও, এরকম কি নেই সব কথা কি বাপ হয়ে শেখাই দিতে হয়? হ্যাঁ। ও, এখন বন্ধুর কথা বলতেছো না? ঠিক আছে, তাহলে আমি একটা পরের একটা অন্য ছেলেরে বন্ধুরে ডেকে নিয়ে এসে তার সাথে আমি 3 দিন চলে যাই। দেখি তোমার মার নির্যত কেমন থাকে। হবে না তো? এ তো মহা যন্ত্রণায় ফেলাই দিদি মা আমারে। আচ্ছা শোন, তো আমার সাথে কিভাবে কি করবি? আর আমি বা এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি কি আজকে আসবো তাইলে? অবশ্যই আসবা। আসবা না মানে? আমার লাগবেই, আর আজকেই। আর শোনো, আমি বুদ্ধি করলাম কি, যদি অন্য কোনো ছেলের সাথে আমি এরকম কিছু করি, তাহলে কি তোমারই বা মানিজ্য থাকবে বাবা? তুমিই বলো। এই জন্যই বাবা হয়ে তুমি যদি আমার এই উপকারটুকু করো আমার বাড়িতে এসে, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকজনও বুঝলো না। আবার আমারও হলো এটা। তো তুমি নিশ্চয়ই করতে পারবে, আর এটা কখনো কেউ জানবে না। আর অন্য মানুষ যদি, আমার ভাই এসে আমার বাড়িতে 7 দিন থাকে, বা আমার বন্ধুর সাথে কোথাও যদি আমি 3 দিন সময় কাটায় আসি, তাহলে সমাজের মানুষের কাছে কি আমি চোখে পড়ে যাব না? এটা কি তুমি বুঝো না বাবা? এই জন্য তো বলতেছি,
আরে বাবা, তুমি তো আবার চ্যাংরা বাবা, তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তুমি হলেই হবে, আর তোমার জামাই চেয়েও ভালো হবে। তুমি আসো তো, তোমার সাথে আমি এইটাই চিন্তা করছি যে তুমি তুমি হলে আমার ভালো হবে। তুমি এসে 7টা দিন আমাকে মানে সুন্দরভাবে আমার সাথে একটা ঠান্ডা করে দিয়ে যাও, তাহলে আর আমি এত তোমাকে কথা শোনাবো না, আর তোমার এত বকুনি শুনতে হবে না। বুঝতে পারছো বাবা? আসো তুমি আজকে। আর এটা তুমি আসতেছো, মায়েরে বলো কি যে আমি মেয়ের বাড়িতে যাচ্ছি, আমার 7 দিন ফিরতে দেরি হয়ে, আর এই 7 দিনের একটা দিনও কিন্তু গ্যাপ দিবে না বাবা আমার বাড়ি এসে। আমার এই 7টা দিনে তুমি সুন্দর করে ইয়ে করতে হবে। আর শোনো, আমি কি তোমার পেটের মেয়ে? আমি তো তোমার আমার মারে যখন তুমি হচ্ছে নিকা করছিলা, আমার মা তো আমার হাতে করে নিয়ে আইছিল। তো তোমার সাথে তো আমার এটা করাই যাইতে পারে। তো তুমি এই বিষয়ে এত আপত্তি করতেছো না কেন? হ্যাঁ, তুমি মারে সে সময় আমি উকি মেরে দেখছি যেভাবে ইয়া করতে, হ্যাঁ, ওইটা আমার চোখে এখনো ভাসে। ওই জন্যই মনে মনে ঠিক করলাম যে ওইভাবেই যদি তুমি আমাকেই করো, তাহলে আমার একমাত্র হবে, তোমার জামার চেয়েও আমার ভালো হবে তোমাকে দিয়ে। বুঝতে পারছো? এই জন্যই তো তোমাকে আসতে বলতেছি। বাবা দেখো প্লিজ, তুমি না করো না। আজকের মধ্যে তুমি বাবা মারে ম্যানেজ করে চলে আসো। হ্যাঁ, আচ্ছা, তা না হয় ম্যানেজ করে চলে আসা যাবে রে মা, কিন্তু শোনো, তুমি যে কথাটা বলতেছো ওইটা করতে গেলে তো তোমার রুমে আমার থাকতে হবে। তে এরকম কি পরিবেশ আছে, যেহেতু তোমার শ্বশুর শাশুড়ি একই বাড়ির মধ্যে তোমরা থাকো, তো সেটা আবার কি করে সম্ভব রে বাবা? তুমি আবার আমার মান ইজ্জত খায়ও না, বুঝতে পেরেছো? বাবা শোনো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো। তুমি আমার বাপ, আমার শ্বশুর বাড়ির লোককে জানে না যে তুমি আমার বাবা? তুমি আমার রুমেই থাকবে। আমার রুমের মধ্যে 2টা খাট আছে। হ্যাঁ, তো একটা খাটের বড় তোমারে দেব, আর আমি এখানে আমার মেয়ের ছোট সন্তানদের নিয়ে থাকবো। তুমি এ বিষয়ে কোনো টেনশনই করো না। কারণ বাপকে সে মুরব্বী বাপ মায়ের মেয়ের কাছে থাকে না, বের ঘরে, এটা কি মানুষ এটা ভাববে কিছু? আর আমার শ্বশুর বাড়িতে এমন কোনো রুম নেই এক্সট্রা যে যেখানে তোমার শুইতে দেব। তারাও মেনে নেবে যে বাপ মেয়ে এক ঘরে থাকলে কি হয়, মানুষের উপর মানুষের কি এতটা বিশ্বাস হারা হয়েছে নাকি বাপের সঙ্গে মেয়ে এইরকম কিছু মনে করবে না কেউ? মারে, আমি এসব কিছু বুঝি না। তোমার শ্বশুর বাড়ির লোকজনের কি মনে করবে না করবে এটা তুমি ম্যানেজ করবা। আমি তো আর ওই বাড়ির সম্পর্কে এতটা জানি না। বাবা, তুমি এই নিয়ে কোনো টেনশনই করো না তো। তুমি আজকে চুরে আসো, তারপরে তুমি কিন্তু কই যে সেই সময় মারে যেভাবে ইয়ে করছো, উৎসব বেশি করে কিন্তু আমাদের দিতে হবে। বুঝতে পারছো? আমি ওই আশা করেই কিন্তু ওই লোভে পড়ে কিন্তু মনে মনে ঠিক করছি যে তোমারই দিয়ে একমাত্র আমার হবে। কারণ তুমি দেখো, আজ একটা বছর আমি অনাহারে এইভাবে পড়ে আছি। তুমি তোমার জামাইরে কর্মের জন্য বাইরে পাঠাই দিলে টাকা পয়সা দিয়ে। আজকে তার কারণে তো আমি এই বঞ্চিত হলাম স্বামীর থেকে। আর আমি তোমার জোয়ান মেয়ে, এই পাহাড়ের মতো উচ্চ লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে তোমার আমি। আর আমি এইভাবে দিনের পর দিন অনাহারে পড়ে থাকবো, তা কি হয়? আর শোনো বাবা, আমিও পারতেছি না আর। এই জন্য এ কথা তো কাউরে বলাও যায় না। আর আজ যদি আমি অন্য কোনো ছেলের সঙ্গে এই সমস্ত কিছু করতে যাইতাম বা মেটাইতাম, তাহলে হঠাৎ যদি মানুষের চোখে পড়ে তাহলে মানে চোখ যাবে না? আর তুমি আমার বাবা, তো আমার আপন বাপ যদি নাও হও, জন্মদাতা বাপ যদি তুমি নাও হও, তবে তুমি তো আমার বাবা পরিচয় আছো। আমার শ্বশুরবাড়ি লোকজন কেউ এটা আসলে মাইন্ডও করবে না। আর তোমার শোয়ার জায়গাটাও আমার রুমেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তা নয় বুঝলাম, তোমার রুমে না হয় থাকবো, কিন্তু মারে, আমি কি আর সেই আগের মতো তোমার মায়ের সঙ্গে যেভাবে চলাফেরা বা যেটা করছি তুমি দেখছো বলছো তুমি, তা সেই সময় কি আর আমার আছে? আমি কি ওইভাবে পারবো? হ্যাঁ, আমার তো কেমন যেন একটু লজ্জাও লাগে, ভয়ও কাজ করতেছে। তো তুমি একটু আমারে চালায় নিও। আরে বাবা, বোঝো না কেন? অবশ্যই সুন্দরভাবে আমি চালাই নেব। কারণ তোমাকে তৈরি করতে যা যা লাগে আমি তাই তাই তোমারে দিব না, বুঝছো? তুমি আগে পূর্বের মতোই আবার সুন্দর মজবুত হয়ে যাবা, এটা আমার জানা আছে। আর শোনো, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। তুমি আমার বাবা না, তুমি আমার বাড়িতে আসলে তোমাকে সুষম খাদ্য খাওয়াবো। তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার এতটাই ভালো লাগবে, তুমি আমার মায়ের কাছে আর যাইতেই চাইবা না। আচ্ছা বাবা, তাই যেন হয়। আর শোনো মারে, আমি তোমার বাড়িতে থাকবো 7টা দিন, এইটা তোমার শ্বশুর শাশুড়িকে তুমি জানায় রাখো। বলবা কি যে আমার বাবা তার সংসারে একটু অশান্তি হয়েছে, এই জন্য আমার বাড়িতে সে এসে 7টা দিন থাকবে। তা না হলে কি করে আমি একবারে যাই বাপ হয়ে মেয়ের বাড়িতে 7 দিন পরে থাকবো? তুমিই বলো। সে আমি ম্যানেজ করব, এই নিয়ে তোমার টেনশন করা লাগবে না। শোনো, আমার তো আর টাকা পয়সার এখন অভাব নেই।
মানে টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয় তুমিই বলো। আমার আসলে যেটা দরকার এই জন্যই তো আমি তোমারে ডাকতেছি। কারণ বাবা শোনো, একটা কথা বলি তোমারে। তুমি আমার ওই মায়ের সঙ্গে যখন ওইটা করতা, তো আমার তো ভাঙা ঘর দৌড় ছিল। আমি বেড়ার ভাষা দিয়ে সেদিন উকি মেরে দেখছিলাম তোমার এটা অত বড় মোটার, কি সুন্দর না দেখতে। আমি সেদিন থেকে ভাবছিলাম, আর তুমি যেভাবে ইয়ে করছিলা মানে মাকে, আমি এটা সেদিন দেখার পরে মানে মনে মনে সিদ্ধান্ত নিছি যে যেদিনই হোক মানে আমার স্বামীর অভাবটা তোমাকে দিয়েই আমি পূরণ করব। তুমি আমার বাবা না, তোমাকে কেউ কোনো কিছু মাইন্ড করবেন না তুমি আসলে। এই জন্যই তো বারবার আমি তোমাকেই ডাকতেছি, বুঝো না কেন? আর এইটা আমার ভিতরে একটু টেনশন কাজ কাজ করতেছিল বাবা। কারণ তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে তখন আমার অন্য পথ বাইর করতে হবে। তো যেহেতু তুমিই রাজি হয়ে গেছো, তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই। এখন তুমি নিশ্চিন্তে আজকের মধ্যেই কিন্তু চলে আসবে বাবা। আর শোনো, আমার বাড়িতে আসার সময় কিছু একটা হাতে করে কিনে কেটে নিয়ে আসো ফলমূল, আর সেটাকে আমি তোমাকে পরে দিয়ে দিব। বুঝতে পারছো? আচ্ছা মা, তাই হবে। তো ঠিক আছে, আমি তোমার মায়েরে বলে কয়ে 7 দিনের জন্য চলে আসতেছি। তুমি রেডি হও। ঠিক আছে বাবা। বাবা তুমি কি জানো এই মুহূর্তে আমার কতটা আনন্দ লাগতেছে? কারণ আজ একটা বছর অনাহারে আছি, আজকে আমি একটু সুখের নাগাল পাবো, এটা ভেবে মনে খুব আনন্দ হচ্ছে বাবা। তুমি শিগগির চলে আসো। তো ঠিক আছে, রাখতেছি আমি, হ্যাঁ? তুমি আসো। আচ্ছা ঠিক আছে, রাখো। তো বন্ধুরা, আমার বাবার আর আমার এই গোপন সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থাকবে। আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।